নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। বিট ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, প্রাক ডায়াবেটিস এমন একটা অসুখ, এমন একটা বিষয় 5 জন ভারতীয়র মধ্যে একজনের থাকে, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয় না, সচেতনতার অভাব রয়েছে। আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়েই, যে প্রাক ডায়াবেটিস কি এবং এটা প্রতিরোধ কিভাবে সম্ভব। আপনাদের বলে রাখি যে আজকের এই আলোচনা আপনার নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা অংশীদার ইউএসভির একটি মিডিয়া সিএসআর উদ্যোগ। আলোচনায় আসবো, তার আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর মৌটুসী রায়চৌধুরী, এমবিবিএস, ডিএসএইচ, এমডি, ডিএম, এন্ডোক্রিনোলজি, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, চেয়ার RSSDI পশ্চিমবঙ্গ চ্যাপ্টার, প্রাক্তন অধ্যাপক ICH কলকাতা, অনুষদ IPGMER কলকাতা। রয়েছেন ডক্টর অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়, এমডি, ডিএম, এন্ডোক্রিনোলজি, অধ্যাপক ও প্রধান নির্বাহী, এন্ডোক্রিনোলজি ও বিভাগ, IPGMI&R, SSKM হসপিটাল কলকাতা। রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, এমডি, ডিএনবি, ডিএম, এন্ডোক্রিনোলজি, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, এইচওডি মেডিসিন বিভাগ, বিআর সিং হসপিটাল এবং সেন্টার ফর মেডিকেল এডুকেশন রিসার্চ সচিব, RSSDI পশ্চিমবঙ্গ। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই বিশেষ আলোচনায়। আমি শুরুতেই ডক্টর রায়চৌধুরীর কাছে আমার প্রশ্ন রাখবো, প্রি ডায়াবেটিস কি এবং এই ডায়াবেটিস থেকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব নিজেকে, এবং এটা ডায়াবেটিসের থেকে কতটা আলাদা জানবো। রক্তে শর্করার মাত্রা নর্মালের থেকে বেড়ে আছে, কিন্তু আবার এতটাও বেড়ে নেই যে তাকে আমরা ডায়াবেটিস বলবো। তাহলে এটা ডায়াবেটিসের ঠিক আগের স্টেজ বলা যেতে পারে। আর ভয়টা হলো যে এই প্রি ডায়াবেটিসে কোনো রকম সিমটমস থাকে না। মানুষ কি এটা নিয়ে চিন্তা করবে? এই লক্ষণ বা সিমটমস নেই, এটাই কিন্তু সবচেয়ে বড় ঝুঁকির কারণ। লক্ষণ নেই বলে আমরা ভাবছি যে এটাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যার কোনো সিমটমস নেই মানে অসুখটা যে নেই তা কিন্তু নয়। এই প্রি ডায়াবেটিস যদি কারো থেকে থাকে, তাহলে আমার লক্ষণ থাক বা না থাক, বছরে 5 থেকে 10 জন, 100 জন প্রি ডায়াবেটিস রোগীর মধ্যে তাদের কিন্তু ডায়াবেটিসে কনভার্সন হচ্ছে। তাহলে ডায়াবেটিস যদি কারোর হয়ে যায়, তাহলে ডায়াবেটিস থেকে যে সমস্ত অঙ্গহানির ঘটা আমরা জানবে। আবার অ্যাট দ্য সেম টাইম প্রি ডায়াবেটিস নিজেও কিন্তু চোখ, কিডনি, হার্ট, নার্ভ ইত্যাদি অঙ্গগুলোকে ড্যামেজ করতে পারে বলে এখনকার গবেষণায় উঠে আসছে। কাজেই সিমটমস নেই মানে তার কোনো অসুখ নেই বা অসুবিধা নেই, এটা কিন্তু ভেবে নেওয়া উচিত নয়। বরঞ্চ সিমটম নেই এই জিনিসটা একটা উইন্ডো অফ অপরচুনিটি, যার মাধ্যমে আমরা যদি আগে থেকে এই রোগটাকে প্রতিরোধ করবার চেষ্টা করতে পারি, তাহলে আমি যদি ডায়াবেটিসে না পৌঁছাই আলটিমেটলি, তাহলে আমার কিন্তু অঙ্গহানিগুলো, যেগুলো ডায়াবেটিসের সবচেয়ে প্রধান কমপ্লিকেশন, সেগুলো থেকে নিজেকে প্রতিরোধ করে রাখতে পারবো। ডক্টর শর্মিষ্ঠা মুখোপাধ্যায়, আমার আপনার কাছে যেটা প্রশ্ন, যে শিশু বা কিশোর কিশোরী যারা, তাদের কি প্রি ডায়াবেটিস থাকতে পারে? যদি থাকে তাহলে কি করে বোঝা সম্ভব? এখানেও লক্ষণ জানতে চাইবো আপনার কাছে। আগে যে আমরা ভাবতাম যে টাইপ 2 ডায়াবেটিস শুধুমাত্র বয়স্কদের বা মধ্যবয়স্কদেরই হয়, এখন কিন্তু দেখা যাচ্ছে এগুলো অনেক সময় কিশোর কিশোরীদের, তরুণ যুবক যুবতী সবাইকেই আক্রান্ত করছে। কারণ আমাদের শিশুরা কি আগেকার মতন তো আর স্কুল থেকে ফিরে খেলতে চলে যাচ্ছে না মাঠে, তারা হয়তো এখন এক টিউশন থেকে আরেক টিউশনে যাচ্ছে, এবং মাঝে খাবে কি, সে হয়তো একটা জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যারা যুবক যুবতী বা তরুণ তরুণীরা, তারা অনলাইন ক্লাস করছে। যুবক যুবতী যারা অফিসে কাজ করে, তারা ওয়ার্ক ফ্রম হোমেই এখন অভ্যস্ত হয়ে গেছে অনেকাংশেই, এবং আমরা কেনাকাটাও কিন্তু এখন অনেকটাই অনলাইনে করছি। এবং এতে যেটা হয়েছে এই জীবনযাত্রা শৈলীর পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে যে অসুখটা আগে ছিল বয়স্কদের অসুখ, সেটা কিন্তু আস্তে আস্তে কম বয়স্কদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, যেটা রীতিমতো উদ্বেগজনক। এবং ডায়াবেটিসে যখন এত অল্প বয়সে দেখা দিচ্ছে, তো ডেফিনেটলি নিশ্চিতভাবে প্রি ডায়াবেটিসের সংখ্যা তো তার থেকে আরো অনেক বেশি।
সুতরাং নিশ্চয়ই এই একটা পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা অনেক অল্প বয়স্কদের মধ্যে এখন টাইপ 2 দেখতে পাচ্ছি। এবং এগুলো যেটা আগেই আলোচনা হলো যে এগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না, এই জন্যই হয়তো ডায়াবেটিসকে বা প্রি ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়ে থাকে। এবার আমার ডক্টর রায়চৌধুরীর কাছে প্রশ্ন যে একজন স্বাভাবিক ওজনের মানুষ, রোগাও না খুব মোটাও নয়, সেক্ষেত্রে প্রি ডায়াবেটিসের লক্ষণ সে কিভাবে বুঝবে, বা ধরুন তারও কি হতে পারে? যাদের আমরা ওভারওয়েট বলি বা ওবিস বলি, বিশেষ করে তাদের যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, তাদের যদি সেডেন্টারি লাইফস্টাইল হয়, মানে হাঁটা চলা কম হয়, তো আগে ধরা হতো যে প্রি ডায়াবেটিস তাদের মধ্যেই বেশি হবে। কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনারিওটা কিছুটা আলাদা। ডায়াবেটিস অসুখটা অপেক্ষাকৃত কম বয়সে ধরা পড়ছে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের পেটের যে চর্বি বেশি থাকে ইন্ডিয়ানসের মধ্যে, এবং এই পেটের চর্বি থাকার জন্য যেটা আমরা টার্ম ইউজ করি ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারছে না। আমরা হয়তো দেখছি একজনকে যে তার বডি ওয়েট একদম পারফেক্ট আছে, তার বিএমআই একদম ঠিক আছে, তার বেলি ফ্যাট হয়তো বেশি থাকছে, এবং সেটাই তাকে প্রি ডায়াবেটিসের দিকে নিয়ে যাবে। তো এটা বোঝার একটা উপায় আছে, নট ভেরি রিলায়েবল, যে আমরা যদি ওয়েস্ট সার্কামফারেন্স মাপি তখন দেখা যায় তার কিছু কাট অফস আছে। যদি দেখা যায় যে ওয়েস্ট সার্কামফারেন্সটা বেশি আছে, তখন আমাদের একটা সন্দেহ হতে পারে যে হ্যাঁ একটু একটা প্রি ডায়াবেটিসের সম্ভাবনা আছে। কিন্তু বেস্ট ওয়ে মানে এই প্রি ডায়াবেটিস আছে কিনা সেটা বোঝার হলো একটা ব্লাড গ্লুকোজ টেস্ট। ডক্টর প্রদীপ মুখোপাধ্যায়, আমার আপনার কাছে যেটা প্রশ্ন, আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে স্ট্রেস তো আছেই, সেটা যে কোনো ক্ষেত্রেই বলুন, পাশাপাশি ধরুন কম ঘুম হচ্ছে অনেক সময় কাজের চাপে বলুন, যে কোনো ক্ষেত্রেই বলুন, তাহলে সেক্ষেত্রে কি মানসিক চাপ এবং কম ঘুম হওয়ার কারণে এই শর্করা মাত্রা যেটা সেটা প্রভাবিত হয়? মোটামুটি 7 ঘন্টা ঘুমালে ডায়াবেটিসের মানে হবার সম্ভাবনা অনেকটা কম। উল্টো দিকে যদি আপনার টোটাল ঘুমের পরিমাণটা 7 ঘন্টার চেয়ে যদি 5 ঘন্টা বা তারও কিছু কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 50% রিস্ক বেড়ে যায় ডায়াবেটিস হবার। আবার আপনি যদি ধরুন 9 ঘন্টার বেশি ঘুমান, তাহলেও কিন্তু প্রায় 50% ডায়াবেটিসের রিস্ক বাড়ে। আবার ঘুমের কোয়ালিটি, আপনি হয়তো 8-10 ঘন্টা ঘুমালেন, কিন্তু ঘুমের কোয়ালিটিটা খুব ভালো হলো না, ঘুমের যদি কোয়ালিটি খুব খারাপ থাকে তাহলে সেটাও কিন্তু ডায়াবেটিসের একটা পরোক্ষ কারণ হতে পারে বলে এখন গবেষণায় জানা যাচ্ছে। আর তৃতীয় কথা, গবেষণায় মোটামুটি দেখা গেছে যে যারা তাড়াতাড়ি ঘুমাতে যান এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা কিন্তু যারা দেরিতে ঘুমান এবং দেরিতে ঘুমতে তাদের চেয়ে বেশি। এটা গেল ঘুম নিয়ে ছোট্ট একটু আলোচনা। আর স্ট্রেস ব্যাপারটার উৎপত্তি কিন্তু আমাদের ব্রেনে। এই স্ট্রেসটা আলটিমেটলি রক্তে সংবহিত হয়, এবং স্ট্রেসের জন্য আমাদের শরীরে প্রধানত দুটি হরমোন কিন্তু অত্যন্ত ভাবে বেড়ে যায়। এই অ্যাড্রিনালিন আর এই স্টেরয়েড হরমোন, এই দুটো হরমোনের এফেক্টে কিন্তু আপনার নানান রকম শারীরবৃত্তীয় পরিবর্তন হতে শুরু করে, এবং এর জন্য লিভার বেশি মাত্রায় গ্লুকোজ তৈরি করে, লিভার থেকে গ্লুকোজ রক্তে ভেঙে আসার পরিমাণ বেড়ে যায়, ফ্যাট ব্রেকডাউন অনেক বেশি মাত্রায় হয়, ইত্যাদি নানান রকম শারীরবৃত্তীয় প্রক্রিয়া অতিরিক্ত মাত্রায় চলতে থাকে, যার জন্য আপনার রক্তে সুগার অত্যন্তভাবে আস্তে আস্তে বাড়তে শুরু করে। হাই কোয়ালিটি ঘুম এবং তার সঙ্গে স্ট্রেস ফ্রি লাইফ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু প্রি ডায়াবেটিস বলুন বা ডায়াবেটিস বলুন, তার কিন্তু সম্ভাবনা অনেকটা কমে যায়। মুখোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন রাখবো যে একজন মানুষের রক্তে শর্করার পরীক্ষা ঠিক কতবার করা উচিত, ম্যাক্সিমাম কতবার করা উচিত? আমরা যেটা চিরকাল শুনে এসেছি সেটা হচ্ছে 40-এর পরে মানুষের একবার করে বছরে অন্তত ব্লাড সুগার টেস্ট করা উচিত। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা হচ্ছে ডায়াবেটিস হওয়ার আগেই কি করে আমরা প্রাক ডায়াবেটিস অবস্থাতে অসুখটাকে নির্ণয় করব বা তাকে ধরবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের যা দৈনন্দিন যা অভিজ্ঞতা, তাতে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে মধ্য 30 বা 30-32 বছর বয়সেও কিন্তু অনেকেই শুধু প্রাক ডায়াবেটিস নয়, অনেকে কিন্তু ডায়াবেটিস নিয়েও আমাদের মাঝখানে চলে আসছে, আমাদেরকে দেখাতে আসছে সেই সব রোগীরা। সুতরাং প্রাক ডায়াবেটিস নির্ণয় করার জন্য 40 অবধি অপেক্ষা করা হয়তো সম্ভব হয় না। আমি বলবো যে যাদের কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর নেই, তারা হয়তো 40-এর পরে বছরে একবার ব্লাড টেস্ট করাতে পারেন। কিন্তু যাদের মনে করুন কিছু কিছু
ঝুঁকির সম্ভাবনা আছে, যেমন যেগুলোকে আমরা হাই রিস্ক বলি, যেমন যার ওজন বেলা থেকেই বা কিশোর কিশোরীদের বা অল্প বয়সে ওজন বেশি, বা যাদের বাবা মা দুজনেরই হয়তো ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে কিন্তু 75% সম্ভাবনা থাকে যে সন্তানেরও ডায়াবেটিস হবে বা প্রি ডায়াবেটিস কোনো একটা স্টেজে হবে ডায়াবেটিস হওয়ার আগে। অথবা যদি কোনো মেয়ের যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, বা যদি কোনো তরুণী বা যুবতী সে হয়তো গর্ভাবস্থায় তার ডায়াবেটিস ছিল বা সে বড় বাচ্চার জন্ম দিয়েছে, অথবা যদি কারোর মনে করুন আরো অল্প বয়সে থেকেই তাদের হয়তো উচ্চ রক্তচাপ আছে বা রক্তে কোলেস্টেরল বেশি, তো এই যে পরিস্থিতিগুলো সেগুলো যদি কারোর অল্প বয়সে থাকে, তাহলে আমার মনে হয় যে মধ্য 30 বা তার আগেই কিন্তু তাদের অ্যাটলিস্ট বছরে একবার করে ব্লাড টেস্ট করিয়ে নেওয়াটা ভালো। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দে করো। মাথা ব্যথা লুকোবেন না, দূর করুন নিউ স্যারিডন। এর ট্রিপল অ্যাকশন ফর্মুলা কাজ শুরু করে মাত্র 5 মিনিটে। স্পষ্ট কথায় কষ্ট কি? সোজা সপাটে চালিয়ে খেলি। কে রাগলো কি এসে যায়? নেতাকে তুষ্ট করার দায় আমার নয়। যা বলি সত্যি বলি। Co-presented by सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। Special Partner पता का चा गजब का शाह घोष मार्केट दांत कापुर हाट नदिया शांतिपुर সহ নিবেদনে Dr. B.C. Roy Engineering College and a group of institutions, Durgapur. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ 24 ঘন্টা। স্বাধীনতার রঙে উজ্জ্বল অঞ্জলিতে 13 থেকে 17 আগস্ট হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। সোনার গয়না এবং গ্রহরত্নেও দুর্দান্ত অফার। প্রতিদিন জিতুন গিফট ভাউচার। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বাহ, ইস বৌদি, তোমার বাড়িটা না বড্ড সুন্দর লাগছে। তাই কি করেছো শুরু থেকে বলো না প্লিজ। হ্যাঁ, তো আমরা স্নোসেম লাগিয়েছি। আচ্ছা, আর লাগিয়েছি স্নোসেম। আরে তুমি ওটা বলেছো বৌদি? আমরা লাগিয়েছি স্নোসেম। আর স্নো দাঁড়া, আমি বলি শোন, আমরা স্নোসেম লাগিয়েছি আর লাগিয়েছি। বুঝে গেছি আন্টি। যদি স্নোসেম লাগাও তো আর কিছু কেউ দেখবে না। তালমিছরি মানেই দুলালের তালমিছরি সবাইকে জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দারুণ স্বাদে ভরা, খেতে চাই সব বাচ্চারা, খাঁটি প্রতি ফোঁটা এটাই আমূল গরুর দুধ, গোমাতার স্নেহে ভরপুর। ভোরে ঘুম ভাঙার সময়, রাতে শুতে যাবার সময়, স্বাস্থ্যজন সব সময়, এটাই আমূল গরুর দুধ, গোমাতার স্নেহে ভরপুর। এসে গেছে গোমাতার স্নেহ মমতায় ভরপুর খাঁটি সুস্বাদু পুষ্টিকর আমূল কাউ মিল্ক। ডক্টর রায়চৌধুরী, এক্সারসাইজ করা, ব্যায়াম করা কতটা জরুরি? এই প্রি ডায়াবেটিস রুখতে এটা কতটা একটা বড় ভূমিকা গ্রহণ করতে পারে বলে আপনার মনে হয়? এক্সারসাইজেরও কিন্তু একটা বিরাট রোল আছে এই প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের যে কনভার্সন হয় সেটাকে আটকানো যেতে পারে। আমরা যখন এক্সারসাইজ করি আমাদের শরীরের মাসলস গুলো বেশি কাজ করছে। এখন সে বেশি কাজ করছে, তার বেশি খাদ্য চাই, সে গ্লুকোজ পরিমাণে গ্লুকোজটাকে ব্যবহার করছে, তাহলে আমাদের শরীরে গ্লুকোজ লেভেল রক্তে কমছে। দ্বিতীয়ত, যদি আমরা এক্সারসাইজ করি তাহলে ইনসুলিনের অ্যাকশন গুলো আরো ভালো হয়, যেটাকে আমরা বলি যে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোকে কিন্তু আপনি কিছু কোনোভাবে চেঞ্জ করতে পারেন না। যেমন আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে আমরা মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে, এই 6 জন গ্রুপকে বুঝি। এদের কারোর যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেই হিস্ট্রি আপনার জন্য চিরকাল একই থেকে যাবে। দ্বিতীয় কথা হলো বয়স আমার আর একটা ইররিভার্সিবল ফ্যাক্টর। এছাড়াও আমরা যে জায়গায় থাকি, ইন্ডিয়ান রেস, এরা কিন্তু
একটা আমাদের তরফ থেকে একটা সবসময় হাই রিস্ক ক্যাটেগরির মধ্যে সবসময় পড়ি। চতুর্থ হলো জেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকা বা এমন কেউ যিনি বাচ্চা প্রসব করেছিলেন যার ওজন 9 পাউন্ডের বেশি, এই রিস্ক ফ্যাক্টরগুলো কিন্তু ইরিভার্সিবল, অর্থাৎ এর ওপর কোনো চেঞ্জ হবে না। উল্টো দিকে আপনার যদি খাদ্যাভ্যাস খুব খারাপ হয়, আপনার ওজন যদি খুব বেশি হয়, আপনি যদি খুব শুয়ে বসে আরাম করে থাকার মতো মানসিকতার মানুষ হন, আপনি যদি প্রচুর টোবাকো ইন এনি ফর্ম বা অ্যালকোহল খান, আপনার ব্লাড প্রেশার বা কোলেস্টেরল যদি বেশি থাকে, এই রিস্ক ফ্যাক্টরগুলোকে কিন্তু আমরা কমাতে পারি। কাজে আলটিমেটলি আমরা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসকে রিভার্স করতে পারবো যদি মোটামুটি 3-4টে জিনিস মোটামুটি আমরা ফলো করতে পারি। তার মধ্যে 1 নম্বর হলো ওজন কমানো, আপনার খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ খুব জরুরি, আর আধ ঘন্টা হাঁটা। এই 3টে জিনিস প্রাথমিকভাবে যদি আপনার জন্য ঠিক মতো করা হয় এবং আপনার খুব হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে না থাকেন, তাহলে অতি অবশ্যই প্রি ডায়াবেটিসকে একটা বিপরীতমুখী পথে নিয়ে যাওয়া সম্ভব। আপনার কাছে জানতে চাইবো যে যারা প্রি ডায়াবেটিস আক্রান্ত মানুষ, তাদের কি ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা আছে? শরীর চর্চা, কায়িক পরিশ্রম এবং স্ট্রেস কমানো, এই যে জীবনযাত্রা প্রণালীর যে পরিবর্তন, এর কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং মেডিসিন দিতে হোক বা না হোক সেটা পরের কথা। প্রথম যেটা কথা সেটা হচ্ছে সুষম খাদ্য খেতে হবে। একজন ডায়েটিশিয়ানের কাছে পরামর্শ নিয়ে এই একটা কাস্টমাইজ ডায়েট চার্ট যেটাকে বলে সেইটাকে ফলো করা যতটা সম্ভব। আমি বলবো যে প্রাক ডায়াবেটিসের ক্ষেত্রে এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও অবশ্যই ওষুধের মধ্যে কিন্তু প্রথম হচ্ছে অবশ্যই জীবনযাত্রা শৈলীর পরিবর্তন। এবারে হয়তো কোনো ক্ষেত্র বিশেষে আমাদের ওষুধের দরকার হতে পারে, যেমন হয়তো কোনো মেয়ের হয়তো কোনো মহিলার হয়তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তাকে হয়তো তার গাইনোকোলজিক্যাল প্রবলেম ও আছে সেটা, এবং হয়তো অল্প একটু প্রাক ডায়াবেটিসের তার ব্লাড সুগার লেভেলটাও আছে, সেখানে হয়তো কোনো ওষুধ দুটোকেই খানিকটা করে নিয়ন্ত্রণে আনতে পারে, সেটা দিতে হলো। কারুর হয়তো জীবনযাত্রা শৈলীর পরিবর্তন করেও হয়তো দেখা যাচ্ছে যে তার ওজন বিশেষ কমছে না, 90-95 কেজি ওজন, সেক্ষেত্রে আমাদের এখন অনেক অ্যান্টি ওবেসিটি মেডিসিন বেরিয়ে গেছে, ইনজেকশনস বেরিয়ে গেছে, তো তাদের হয়তো সেটা ওজন কমাবার জন্য দিতে হলো, তাতে হয়তো খানিকটা তার যে প্রাক ডায়াবেটিস সেটারও খানিকটা কমলো। কারুর হয়তো লিভারে ফ্যাট জমেছে, যেটাকে আমরা চলতি কথায় বলে থাকি ফ্যাটি লিভার, আজকাল খুব ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব দেখা গেছে, যেহেতু আমাদের ওজন সকলেরই প্রায় বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে হয়তো তার জন্য কিছু ওষুধ দেওয়া হলো, তার হয়তো সঙ্গে একটু সুগার কমাবারও হয়তো খানিকটা তার প্রবণতা আছে সেই ওষুধের। অথবা কারোর হয়তো একটা হার্ট ফেলিয়ার রয়েছে, সেই কারণে হয়তো এমন ওষুধ দেওয়া হলো তাতে হয়তো তার প্রাক ডায়াবেটিস রেঞ্জের যে সুগার সেটাও কিন্তু খানিকটা কন্ট্রোল হবে। সেটা কিন্তু আলাদা ব্যাপার, সেটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন কারণে দেওয়া হয়, তার সঙ্গে হয়তো তার রক্তের সুগারও হয়তো খানিকটা কমলো। লাইফস্টাইল মডিফিকেশন এটা যেহেতু খুব জরুরি, সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর রায়চৌধুরীর কাছে আমার প্রশ্ন যে যারা প্রতিদিন অফিস যাচ্ছেন, বলা যেতে পারে খুব ব্যস্ত পেশাদার, তারা কিভাবে প্রতিরোধ করবেন? কারণ তাদের তো সবসময় একটা অনিয়মিত জীবনযাত্রার মধ্যে থাকতে হয়, সেক্ষেত্রে প্রতিরোধের উপায় কি? আমাদের একটা অভ্যেস আছে যে আমরা ব্রেকফাস্ট স্কিপ করি, আমরা সকালে কিছু না খেয়ে বেরিয়ে যাই, এটা কিন্তু একদমই করা উচিত না। দ্বিতীয় যেটা দেখা যায় যে আমরা যখন কাজের মধ্যে থাকি, খিদে পাচ্ছে, আমরা তখন কি খাচ্ছি? আমরা বিস্কিটস খাচ্ছি, চিপস খাচ্ছি, ভুজিয়া খাচ্ছি, এগুলো কিন্তু সব আনহেলদি স্ন্যাক্স। তার জায়গায় যদি আমরা ফল খাই, যদি আমরা নাটস খাই কিছু, সেটা অনেকটাই বেটার হবে। তারপরে বারবার অতিরিক্ত সুগার যুক্ত চা কফি খাওয়া বন্ধ করতে হবে, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড। যারা অফিস গোয়ার্স তাদের ওই কি হয়, অনেকক্ষণ হয়তো এক জায়গায় বসে থাকতে হচ্ছে, তো সেইটা এক নাগারে না বসে থেকে 1-1.5 ঘন্টা বাদে বাদে 10-15 মিনিট একটু হেঁটে নিলেন, বা ডেস্কে বসেও বা ওয়ার্ক স্টেশনে বসেও অল্প এক্সারসাইজ, লাইট এক্সারসাইজ করা যেতে পারে, স্ট্রেচিং ইত্যাদি। খাদ্যাভ্যাস, প্রি ডায়াবেটিস এটাকে প্রতিরোধ করার জন্য খাদ্য তালিকায় কি কি খাবার রাখলে ভালো? হোল গ্রেন জাতীয় খাবার খাবেন। সেই হোল গ্রেন মানে আপনার ব্রাউন রাইস ব্যবহার করা উচিত। ব্রাউন ব্রেড কিন্তু প্রসেসড ফুড, সেক্ষেত্রে আপনাকে পুরো মানে আটার রুটি খেলে কিন্তু সবচেয়ে ভালো। তার সঙ্গে সবজি খেলেন, প্রচুর ফল খাওয়ার দিকে নজর রাখতে হবে। তেল খাওয়াটাকে কিন্তু আপনাকে মডারেট কমাতে হবে। এছাড়াও নুন কিন্তু কমানো খুব জরুরি।
এই ডেলি আমাদের নুন খাওয়ার পরিমাণ কিন্তু হওয়া উচিত 1 চামচের অর্ধেক। এই নানান জিনিস ছাড়াও খাদ্যাভ্যাসের মধ্যে এই জিনিসগুলো যেমন থাকবে, তেমনি আলাদাভাবে এই মদ্যপান এই জিনিসটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার। এছাড়া বেক ফুড অ্যাভয়েড করলে খুব ভালো হয়। মিষ্টি জাতীয় খাবার, সুগারি ড্রিঙ্কস, এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস। যে কোনো প্রসেসড ফুড খুব খারাপ জিনিস। মোদ্দা কথা, আপনার প্লেটের অর্ধেকটা যেন ভেজিটেবলস, লেন্টিলস, গ্রিন স্যালাডস এইগুলো দিয়ে ভর্তি থাকে। এছাড়াও অনেকে এখন কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ডায়েটের মধ্যে মেথি, ধনে, দারুচিনি এইগুলোর উপর জোর দেওয়ার কথা বলেন। এগুলো নিয়ে আমাদের ডাইরেক্টলি বলার মতো তত তথ্য হয়তো নেই, কিন্তু স্টিল কিছু কিছু গবেষণায় কিন্তু এগুলোতেও ব্লাড সুগার কিছুটা কমে বলে জানা গেছে। ভালো মনে রাখতে হবে যে একজন শিশুর কাছে কিন্তু আইডল বা রোল মডেল সবসময় তার বাবা মা। এবং সে যদি ছোটবেলা থেকে দেখে যে বাবা সকালবেলা উঠে জগিং করছেন বা বেলা বা বিকেল বেলা যে কোনো সময় তার অফ টাইমে ট্রেডমিলে হাঁটছেন, তাহলে বা অথবা যদি দেখে যে তারা হেলদি ফুড খাচ্ছেন, তাহলে কিন্তু বাচ্চার মধ্যেও মনে হবে যে আমারও এই কাজটা করা উচিত। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমরা বাচ্চাদের অনেক সময় মায়েরা বলে থাকে যে আমার শিশু বা আমার ছেলে মেয়ে এরা সবজি খেতে চায় না, এরা কোনো হেলদি ফুড খেতে চায় না। সেক্ষেত্রে আমার মনে হয় যদি অনেকগুলো অপশনস রাখা হয় বাড়িতে, যে 4-5টা হেলদি ডিশ অল্টারনেটলি করে করে বাচ্চাদের খাওয়ানো, তাদের মধ্যে 3টে হয়তো সে রিজেক্ট করলো কিন্তু 2টো হয়তো সে ভালোবাসলো, বা খাবার যে পদ্ধতি তার মানে খাবার পরিবেশনের সময় যদি তাদেরকে ইনভলভ করা হয়, যে এখন একটা ফ্রুটস কাটা হচ্ছে বা স্যালাডস তৈরি হচ্ছে, সেটাকে সুন্দরভাবে সাজানো, তাহলে সেটাকে সে নিজের কাজ ভাবে, তার মধ্যে সে নিজেকে একজন ভাবে এই পুরো ব্যাপারটার খাদ্যাভ্যাস প্রণালীর মধ্যে, তখন হয়তো সে এগুলোকে অ্যাডপ্ট করতে পারে ছোটবেলা থেকে। আর একটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমরা বাচ্চাদের গিফট দিই, যদি আমরা একটা স্কিপিং রোপ দিই বা একটা ব্যাডমিন্টন র্যাকেট দিলাম, কি একটা সাইকেল, কি একটা ফুটবল, তো সেক্ষেত্রে হয়তো শিশু ভাববে কি যে এটা আমার নিজের জিনিস, আমি এটা অর্জন করেছি, এটা আমার বার্থডে গিফট। তখন সে সেটাকে ইউজ করবে এবং তাতে হয়তো তার মধ্যে একটা প্রবণতা জাগবে যে সেও তখন খেলাধুলাটাকে ভালোবাসতে শিখবে। এছাড়া আমার মনে হয় শুধু ফ্যামিলি বলতে তো আমাদের পরিবারের সদস্যই বোঝায় না, আমাদের শৈশব থেকে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি বা সেকেন্ড হোম হলো আমাদের স্কুল কলেজ। তো স্কুলেও যদি টিচাররা, পার্টিকুলারলি যারা ক্লাস টিচার আছেন, তারা যদি টিফিন চেক করে যে বাচ্চা হেলদি ডায়েট নিয়ে যাবে তাদেরকে যদি কোনো রিওয়ার্ড দেওয়ার মানে অ্যাওয়ার্ড কিছু দেওয়ার ব্যবস্থা করেন, বা তাদের যদি কিছু ইনসেন্টিভস দেন, বা যে হয়তো বাচ্চাদের স্পোর্টসে অনুপ্রাণিত করা, যদি তারা এটা যদি মাথায় রাখেন এবং বাচ্চাদের যদি শৈশব থেকেই যদি অনুপ্রাণিত করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা তাদের মনে গেঁথে যাবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত জীবনের পথে তারা এগিয়ে চলতে পারবে। এবং অবশ্যই যাদের প্রাক ডায়াবেটিস হয়েছে তাদের ফ্যামিলি মেম্বার্সদের ভীষণভাবে কোঅপারেশন বা সহযোগিতা দরকার। যদি পরিবারে একজনের এইরকম ব্লাড সুগার একটু বেশি থাকে, তাহলে তার খাদ্যাভ্যাস প্রণালীটা কেমন হবে, সেটা যদি বাড়ির সবাই একসাথে সেই একইভাবে যদি সুষম খাদ্য খান, বা একই সাথে যদি ধরুন স্বামী স্ত্রী যদি একই সাথে হাঁটতে বেরোন, তাহলে কিন্তু এইটার মধ্যে যতটা না একটা নিয়মের বেড়াজালে আবদ্ধ যে ব্যাপারটা মনে হয়, সেটা কিন্তু অনেকটাই মনে হবে যে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা এবং অনেক বেশি গ্রহণযোগ্য হবে। একদমই। আমাদের এই মূল্যবান আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অবশ্যই আমি আশা করব যে আগামী দিনে মানুষ আরো সচেতন হবেন। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো সেই 3 জনকে যারা তাদের এই মূল্যবান যে পরামর্শ আমাদের দিলেন, দর্শকদের দিলেন। অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগদানের জন্য। আর আপনাদের প্রি ডায়াবেটিস নিয়ে অবশ্যই সচেতন হোক, আমাদের এই আলোচনা আপনাদের সাহায্য করবে। আর অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ থাকুক আপনাদের জি 24 ঘন্টার পর্দায়। শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. Livosin, liver protective or stomach tonic. Healthy liver, healthy life.
শুরু হতে চলেছে বাংলা রিয়েলিটি শো এর এক নতুন অধ্যায়। আমরা দুজন আর সঙ্গে 5 সুরের দিদি আনতে চলেছি এক অভিনব মিউজিক্যাল রিয়েলিটি শো। টেলিভিশনে প্রথমবার খুদে গায়েন আর বায়েন জুটি একসাথে। ঘরের শুভারম্ভ 24 আগস্ট রাত 8টায় জি বাংলা শোনারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বাছাই 5 নিবেদন করছেন বিপি পোদ্দার হসপিটাল, মানে 4 টিকেটে হার্ট বাইপাস। বাছাই 5 নিবেদন করলেন বিপি পোদ্দার হসপিটাল, মানে 4 টিকেটে হার্ট বাইপাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। তালমিছরি মানেই দুলালের তালমিছরি, সবাইকে জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।